বন্ধুরা, বছরের ৩৬৫ দিনই কিন্তু আমরা এফএমসি সেক্টরের কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করে যাই। এফএমসিজির কথা অর্থ হচ্ছে ফার্স্ট মুভিং কনজিউমার গুড সেক্টর। তো এই সেক্টরের এভারগ্রিন সেক্টর বলে, কারণ এই সেক্টরের প্রোডাক্ট আমরা ঘুম থেকে ওঠার পরে যে পেস্ট ইউজ করি কোলগেটের, যখন আমরা তারপরে চা খাই সেটা হচ্ছে টাটা কনজিউমার কথা মনে পড়ে, যখন আমরা তার পরবর্তীকালে কোনো একটা বিস্কুট খাই তখন সেখানে ব্রিটানিয়া কিংবা আইটিসির কথা মনে পড়ে, সারাদিনে যে সাবান ইউজ করা হয় তখন হিন্দুস্তান ইউনিলিভার কথা মনে পড়ে, অথবা এছাড়াও অজস্র প্রোডাক্ট সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত আমরা সবসময় ইউজ করে থাকি এফএমসি সেক্টর। এফএমসি সেক্টর হচ্ছে একটা এভারগ্রিন সেক্টর, যেটা আমি বলছিলাম। এই সেক্টরের যদি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি বিগত 1.5-2 বছর ধরে একেবারে সাইডওয়ে মুভমেন্ট করছে। একটা হয় আপ ট্রেন্ড, একটা হয় ডাউন ট্রেন্ড, একটা সাইডওয়ে। তো 1.5 বছর ধরে দেখছি তেমনভাবে কোনো রিটার্ন দিচ্ছে না। ডাবর মতো কোম্পানি বা হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানি, ম্যারিকো কোম্পানি বা আইটিসি কোম্পানি রিটার্ন কিছুই নেই। বিগত 5 বছরের রিটার্ন দেখেছি সামান্য। অথচ এইসব সেক্টরে কিন্তু প্রমিসিং সেক্টর বলা হয়, যেখানে প্রতিদিন আমাদের এদের প্রোডাক্টগুলো লাগে। তো এই কারণের জন্য এই মুহূর্তে তুমি যদি সেই সব স্টকগুলোতে তুমি ইনভেস্ট করে থাকো, আগামী দিনে কিন্তু তোমার বিনিয়োগটা বহু গুণ করে দেওয়ার ক্ষমতা রয়েছে সেক্টরের। যদি একটা এক্সাম্পল বলে দিই, ভারতে আমরা যখন 2012 সালে কথা বলছি, তখন অ্যাপ্রক্সিমেট $30 বিলিয়ন মতো খরচা হতো আমাদের এফএমসি সেক্টরের ক্ষেত্রে। এফএমসি সেক্টরের মার্কেট ভ্যালু ছিল। তো সেই মার্কেট ভ্যালুটা দেখতে পারলাম 2022 সালে এসে দাঁড়িয়ে গেলো $110 বিলিয়ন, মানে 3 গুণ বেড়ে গেল। আর যারা অ্যানালিস্ট, যারা রিসার্চ করছে কনস্ট্যান্টলি এ ব্যাপারে রয়েছে, তারা বলছে আগামী দিনে সেটা $615 বিলিয়ন কিন্তু পৌঁছতে চলেছে। সেটা হচ্ছে 2027 সালের মধ্যে। মাত্র আগামী 3-4 বছরের মধ্যে আমরা দেখব কত গুণ বাড়তে চলেছে। তো এই সিচুয়েশনে আমরা যখন দেখি নর্মালি যেসব সেক্টরগুলো অলরেডি জাম্প করে গেছে, যেরকম আমরা দেখেছি আইটি সেক্টর কত বুম চলছে, আর আমাদের হিউম্যান সাইকোলজি এমন ধরনের যেসব সেক্টরগুলোতে মানে অনেক জাম্প করে সেসব সেক্টরে আমরা ইনভেস্ট করতে পছন্দ করি। অথচ যেসব সেক্টরগুলো এই মুহূর্তে ডাউন রয়েছে সেই সব সেক্টরের কথা কিন্তু আমরা ভুলেই যাই যে এত ভালো ভালো স্টক রয়ে গেছে সেই সেক্টরে। তো আমরা দেখে নিচ্ছি সেটা হচ্ছে এই সিচুয়েশন দাঁড়িয়ে মার্কেট ক্যাপিটালাইজেশন যেগুলো বড় বড় রয়েছে, যেরকম হিন্দুস্তান ইউনিলিভার বা সেক্ষেত্রে আমরা ম্যারিকো, ডাবর, এরা এত বড় এদের মার্কেট ক্যাপিটালাইজেশন থাকে, ফলে এদের রিটার্ন দেওয়ার ক্ষমতাটা কিন্তু কমে যায়। সুতরাং আমার লক্ষ্য থাকবে সেটা হচ্ছে স্মল বা মাইক্রো ক্যাপ কোম্পানি, এমন ধরনের কোম্পানি যেগুলো কিন্তু আগামী দিনে বহুগুণ বাড়তে পারে, তো আমাদের সকলেরই বিনিয়োগটাকে বহুগুণ বাড়াতে পারে। এই সিচুয়েশন দাঁড়িয়ে আমরা বলতে পারি এফএমসি সেক্টর কিন্তু 4th লার্জেস্ট সেক্টর বলা যেতে পারে আমাদের নিফটির মধ্যে। সুতরাং এটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আসা যাক আগামী 3টে স্টককে নিয়ে আলোচনা করব কিছুক্ষণের মধ্যে। সেই স্টকগুলো কি দেখে নেওয়া দরকার। তো অবশ্যই আসার আগে আমি সৌম্য, সবাইকে স্বাগত জানিয়ে আমার বেস্ট ইনভেস্টর করে চ্যানেলে যারা এখানে নতুন তোমরা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ তাতে নতুন যে সমস্ত ভিডিওগুলো আমি নিয়ে আসছি বা নিয়ে আসবো সেগুলো সমস্তগুলো ইনফরমেশন তোমরা চট করে পেয়ে যাবে, একটা ইন্ডিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই এটা লাইক করবে। লাইকটা আমাকে খুব মোটিভেট করে। আর কমেন্টস করবে যে এর মধ্যে কোন স্টকটা তোমার আছে, কি কোন স্টকটা নেই বা তুমি নিতে চাইছো ভবিষ্যতে। ওকে, তো আসা যাক যে 3টে সুপার স্টককে নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। তো এই স্টকগুলোকে বলার আগে যে কথাটা বলার সেটা হচ্ছে এরম সিচুয়েশান যদি যেখানে রয়েছে যে খুব মার্কেট কম্পিটিটিভ রয়েছে, যেখানে কিন্তু ফিউচারে ইমপ্রুভমেন্ট হতে পারে বা কোন কোম্পানিটা ভালো করবে এইগুলো বোঝার জন্য ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস প্রয়োজন পড়ে। তো আমরা যেটা নিয়ে যে চয়েস করার পিছনে যে কারণগুলো ছিল, নাম্বার 1 আমরা দেখেছি স্মল ক্যাপ কোম্পানি, নাম্বার 2 দেখেছি সেটা হচ্ছে বিজনেস মডেল, নাম্বার 3 দেখেছি পোটেনশিয়াল গ্রোথ কীরকম বেশি, 4 নাম্বার দেখেছি মার্কেট পোটেনশিয়ালিটি বলতে মার্কেটটা কতখানি মানে ক্ষমতা রয়েছে, ডিমান্ড রয়েছে এই পার্টিকুলার যে কোম্পানিটার, এই পার্টিকুলার প্রোডাক্টগুলোর, সেটা একবার দেখে নেওয়া দরকার পড়েছে। এছাড়াও আমি দেখেছি সেটা হচ্ছে ঋণের পরিমাণ কম। এছাড়া ভ্যালুয়েশন, এফএমসি সেক্টর প্রত্যেকটার ভ্যালুয়েশন কিন্তু হাই রয়েছে, সুতরাং ভ্যালুয়েশন কম খোঁজাটা এখানে মুশকিল। কেন এফএমসি সেক্টর যেহেতু এভারগ্রিন সেক্টর আমি আগে বলে নিয়েছি, তো সকলেরই ডিমান্ড, সকলেরই চিন্তা ভাবনা থাকে এরকম যে প্রত্যেকে কিনে রাখার চেষ্টা করে, ফলে এই কারণের জন্য এইসব কোম্পানিগুলো কিন্তু প্রত্যেকটাই ভ্যালুয়েশন হাই রয়েছে। তো বাকি পার্টগুলো এগুলো সব দেখে নেওয়া, যেরকম ম্যানেজমেন্ট কীরকম কাজ করছে, বিগত 10 বছর ধরে ডিভিডেন্ড কেমন দিয়ে এসছে, বা যে কোম্পানি নতুন এই কোম্পানিগুলো সেখানে 10 বছরের যেটা নেই কিন্তু কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড কীরকম, কোম্পানিটা কীরকমভাবে এগোতে পারে। তো এই সমস্ত কিছু দেখেই যে কোম্পানি কথা নিয়ে এসেছি। তার মধ্যে প্রথম যে কোম্পানিটার কথা আমি বলবো সেই কোম্পানিটা নিয়ে এসেছি এবারে ফার্স্ট যে কোম্পানিটার কথা বলবো সেই কোম্পানিটা হচ্ছে এলটি ফুডস। এই কোম্পানিটা 1980 সালে কোম্পানিটা ইনকর্পোরেট হচ্ছে, বহুদিনের পুরনো কোম্পানি। কোম্পানিটা কিন্তু স্পেশালি যে কাজ করে সে ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং এবং মার্কেটিং করছে। সেটা কিসের উপরে? সেটা হচ্ছে বাসমতি রাইস।
বাসমতি রাইসের ডিমান্ড কিন্তু দেশে এবং বিদেশে প্রচুর রয়েছে। বিদেশে কিন্তু বিশাল ডিমান্ড রয়েছে এই মুহূর্তে। ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড দু ধরনের কিন্তু প্রোডাক্ট এরা ইউজ করছে, ম্যানুফ্যাকচার করছে, প্রসেস করছে এবং এগুলো এক্সপোর্ট করছে। এবং এই যে রাইস ফুড রিলেটেড যে সমস্ত রাইস ফুড রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এরা বিক্রি করে। কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি এবং এই মুহূর্তে কোম্পানিটা স্মল ক্যাপ রয়েছে, ভবিষ্যতে দারুণ রিটার্ন দিতে পারে। কোম্পানি এই সিচুয়েশনে 7,419 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, এই সিচুয়েশন দাঁড়িয়ে আছে এবং কারেন্ট মার্কেট প্রাইস 214। যদি আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখে নিই, রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি, এগুলো হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিকগুলোর সাহায্যে কিন্তু আমরা যখন তখন কোম্পানিগুলোর সিচুয়েশন ধরতে পারি যে কোম্পানিগুলো এই সিচুয়েশনে রিটার্ন কতটা দিচ্ছে বা ভবিষ্যতে অতীতে কী রিটার্ন দিয়েছে এবং সেটা দেখে বুঝতে পারি ভবিষ্যতে গিয়ে কেমন রিটার্ন দিতে পারে। তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেখানে তুমি ইনভেস্ট করছো টাকাটা, তার বদলে তোমাকে কোম্পানিটা কী দিচ্ছে, কত পার্সেন্ট দিচ্ছে, কত রিটার্ন দিচ্ছে, যদি সেই ধরনের সিচুয়েশনগুলো, এইগুলো নিয়ে আমি কিন্তু আমার আলার ভিডিওতে বলেছি। সেগুলো মেম্বারশিপ নিয়ে তুমি দেখতে পারো, অতি সামান্য একটা মেম্বারশিপ দিয়ে দেখে নিতে পারো। সেখানে আমি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলতেই 17 রয়েছে, 17 রিটার্ন অন ইকুইটি। এই মুহূর্তে তুমি ইনভেস্ট করার পরে তোমার ইনভেস্টেড অ্যামাউন্ট থেকে 1 টাকার বিনিময়ে কত টাকা তুমি রিটার্ন পাচ্ছ, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে আছে 16.8 হচ্ছে রিটার্ন অন ইকুইটি। এই সুন্দর কোম্পানিটা নিয়ে এবার একটু ফান্ডামেন্টাল দেখে নেওয়া। বন্ধুরা, আজকে যে দুর্দান্ত যে ভিডিওটার মধ্যে প্রথম যে সুপার স্টকটার কথা বলতে চলেছে, সেই স্টকটা কিন্তু এফএমসি সেক্টরের একটা ভালো স্টক এবং এই স্টকটা ভবিষ্যতে আরও অনেক গুণ ভালো করতে চলেছে। তো এই স্টকটা যেটা এলটি ফুডস বলছি, স্টকটা কিন্তু বাসমতি রাইসের উপর কাজ করছে। নট অনলি বাসমতি রাইস, এই বাসমতি রিলেটেড সমস্ত প্রোডাক্টগুলোকে কিন্তু প্রোডাক্টগুলো শুধু দেশে নয় বিদেশেও প্রচুর জায়গাতে কিন্তু এরা প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকে। এই অসম্ভব ভালো যে কোম্পানিটার কথা বলতে চলেছি, সেই কোম্পানিটা এই এলটি ফুডস যে কথাটা বলতে চলেছি, বাসমতি রাইসের বিভিন্ন সারা বিশ্বে এতগুলো জায়গাতে কিন্তু এরা কাজ করছে। এতগুলো সারা বিশ্বের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে এবং প্রচুর ডিমান্ড রয়েছে কোম্পানিটার। এবং যখন আমি এর চার্টে আসবো দেখতে পারবে সেখানে যে কতখানি ডিমান্ড এই কোম্পানিটা রয়েছে। কনস্ট্যান্টলি ইমপ্রুভমেন্ট করে চলেছে কোম্পানিটা। অসম্ভব ভালো কোম্পানি। এর কতগুলো ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ডের ওপরে এরা কাজ করে এবং এই ব্র্যান্ড বেস করে এরা বিদেশে বহু জায়গায় সাপ্লাই করছে। আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডও কিন্তু এখানে খুব ভালোভাবে পূর্ণ করছে। এদের বিজনেস মডেল যেটা রয়েছে, অসম্ভব ভালো একটা টিম রয়েছে এবং এফিশিয়েন্টলি এরা কাজ করে চলেছে। দেশে বিদেশে সর্বত্র এদের ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে এবং যে বক্তব্য সেটা হচ্ছে যে এদের বড় বড় কাস্টমার রয়েছে, এদের সঙ্গে কাজ করে চলেছে এবং ইন ফিউচারে এই ধরনের কোম্পানিগুলো কিন্তু খুব ভালো রিটার্ন দিতে পারে বলে মনে করে নেওয়া হচ্ছে। এই কোম্পানিটা বহু দিনের পুরনো কোম্পানি, যেটা আমি বলছিলাম। তো এই কোম্পানি এর মধ্যে কিন্তু অনেক ভালো রিটার্ন দিয়ে ফেলেছে। আসা যাক যে ঘটনাটা এই মুহূর্তে রিটার্নের পরিমাণটা যখন দেখবে বন্ধু, এই মুহূর্তে ম্যাক্সিমাম রিটার্ন যে দিয়েছে কোম্পানিটা সেটা হচ্ছে 4,374, মানে একটা বড় মাল্টিব্যাগার কোম্পানি। কিন্তু এটা স্মল ক্যাপ, তার মানে আগামী দিনেও এরকম রিটার্ন বা এর থেকে বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রয়েছে। তুমি দেখে নাও 5 বছর রিটার্নও কিন্তু কোম্পানিটা ভালো দিয়েছে, যেখানে অন্যান্য কোম্পানি 5 বছরে আমরা দেখে নিয়েছি যে সমস্ত লার্জ ক্যাপ কোম্পানি যেরকম ডাবর বা আমরা ম্যারিকো বা আদার্স কোম্পানিকে দেখেছি তেমন রিটার্ন ভালো নেই। তো সেই ধরনের সিচুয়েশনে এই কারণে আমি বেছে নিয়েছি এইসব কোম্পানি যেগুলো রিটার্ন কিন্তু তোমাকে খারাপ দেবে না। যেখানে ফ্ল্যাট ওয়ে মুভমেন্ট চলছিল অন্যান্য সমস্ত কোম্পানির ক্ষেত্রে, সেখানে মানে এফএমসি সেক্টরের কথা বলছি, সেখানেও কিন্তু এই স্টকটা এফএমসি সেক্টরের সেরা স্টক। সে কিন্তু 90% বেশি রিটার্ন দিয়ে দিয়েছে 1 বছরের মধ্যে। যদি তুমি আজকেও দেখো, আজকের দিনে 2% বেশি কিন্তু জাম্প করে গেছে কোম্পানিটা। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে আছে কোম্পানি একটু ফান্ডামেন্টালটা দেখে নেবো। আমরা চলে এসেছি এলটি ফুডস কোম্পানির যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দেখার জন্য। সেখানে আমি বলেছিলাম যেটা ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড বাসমতি চাল এরা বিক্রি করে, মার্কেটিং করছে, প্রসেস করে এবং মিলিং করে। এই যে কাজটা টোটালি এবং শুধু তাই না, এই ফুডের ডোমেস্টিক এবং বাই প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো সমস্ত কিন্তু ওভারসিজ মার্কেটেও এরা বিক্রি করে। তো আসা যাক এবারে যে এই সিচুয়েশন দাঁড়িয়ে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন দেখছি 7,419 এবং কারেন্ট মার্কেট প্রাইস 214। এই সিচুয়েশন দাঁড়িয়ে আমি যেটা বলছিলাম কিন্তু স্টক পি 14.4। যদি আমি ইন্ডাস্ট্রিজ পি যদি এই সিচুয়েশন দেখে নিই, দেখবো 39.2। তার মানে ভ্যালুয়েশন দিক থেকেও কিন্তু কোম্পানিটা এখনও খুব সুন্দর জায়গাতেই রয়েছে। যদি এই সিচুয়েশন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17, রিটার্ন অন ইকুইটি 16.8, এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি প্রমোটার 51% হোল্ড করে আছে, ঋণের পরিমাণ খুব কম 0.32, এটাও কিন্তু একটা পজিটিভ ব্যাপার বলে মনে হচ্ছে। যদি আমি দেখে নিই এই সিচুয়েশনে 0.32 হচ্ছে ঋণের পরিমাণ। এবার যদি আমি চলে আসি ইন্ডাস্ট্রি পি যেটা দেখে নিলাম, এবার সেলস গ্রোথ 13.9,
13.9 হচ্ছে সেলস গ্রোথ এবং 5 বছরে, এবং যদি প্রথম থেকে দেখি 18% সেলস গ্রোথ রয়েছে, যথেষ্ট ভালো রয়েছে সিচুয়েশনে, এবং পিইজি কিন্তু আন্ডার ভ্যালুয়েশন রয়েছে, ফলে সব দিক থেকে কিন্তু কোম্পানিটা ভালো এই সিচুয়েশন দাঁড়িয়ে। যদি আমি দেখে নিই এই সিচুয়েশনে এদের সেলস গ্রোথ কেমন আছে, তাহলে বুঝতে পারবে যে কোম্পানিটা 2955 ছিল 16 সালে, 3245, তার থেকে 3600, 3800, 4100, 4700, 5400, 6000, প্রত্যেকবারে কিন্তু কোম্পানিটা কিন্তু কনস্ট্যান্টলি এর সেলস গ্রোথকে কনস্ট্যান্টলি বাড়িয়ে চলেছে। এটা কিন্তু এর একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। প্রতি বছর এমন হয়নি কোনো বছর কম হয়েছে, বিভিন্ন সিচুয়েশন গেছে, করোনা টাইমও গেছে, তার পরবর্তী আগে সব সিচুয়েশনে গেছে, কিন্তু কখনো এই কোম্পানিটাকে দেখিনি ডাউন হতে। তো এবার আমি যদি সমস্ত অ্যাডজাস্টমেন্টের পরে যদি দেখে নিই নেট প্রফিট, সেখানেও দেখবো যে কোম্পানিটা কিন্তু প্রতি বছরই ভালো পরিমাণে পজিটিভ নেট প্রফিট করে যাচ্ছে এবং তার পরিমাণও যথেষ্ট ভালো রয়েছে, যেমন 129 থেকে 144, 137 থেকে 199, তারপরে 289, 309, কনস্ট্যান্টলি কিন্তু কোম্পানিটা ইমপ্রুভ করে চলেছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে আমি যদি দেখে নিই বিগত 10 বছর ধরে অ্যাপ্রক্সিমেট সেলস গ্রোথ যেখানে 12% মতো হয়েছে, সেলস গ্রোথ 12% মতো ইমপ্রুভ করেছে, সেখানে কিন্তু প্রফিট 22% করেছে এবং স্টক প্রাইস 39% জাম্প করেছে, রিটার্ন অন ইকুইটি 16% জাম্প করেছে। বিগত 5 বছরে 14% সেলস গ্রোথ হয়েছে, তার তুলনায় 24% হচ্ছে প্রফিট গ্রোথ। তার মানে কিন্তু প্রত্যেকটার সঙ্গে পুরো ম্যাচ করে আছে, কোনোটাই কিন্তু এমন কোনো চেঞ্জ বেশি কম নেই, কারণ সেলস গ্রোথও যেরকম কনস্ট্যান্ট এদের সেলস গ্রোথ বেড়ে চলেছে, আমরা দেখতে পাচ্ছি ডিমান্ডও বেড়েছে এবং ভবিষ্যতে আরও বহুগুণ বাড়বে এই এক্সপেক্ট করা হচ্ছে। নেক্সট আমি চলে আসছি ঋণের পরিমাণ। এই কোম্পানির রিজার্ভসটাও দেখা দরকার। রিজার্ভ কিন্তু প্রত্যেকবারে রিজার্ভ কিন্তু বেড়ে চলেছে, এটা যদি দেখো রিজার্ভসটা বেড়ে যাওয়াটা সবসময় ভালো। রিজার্ভস কথার অর্থ হচ্ছে এই মুহূর্তে কোম্পানির হাতে কী পরিমাণ ক্যাপিটাল রয়েছে, কী পরিমাণে রিজার্ভস, যেখানে তোমার যত বেশি থাকবে সেই কোম্পানি তত গুণ ডিভিডেন্ড তোমায় ভালো দিতে পারবে, সেই কোম্পানি তত গ্রোথ করতে পারবে, নতুন কোনো জায়গা কিনে সেখানে প্ল্যান্ট মেশিনারি ইনস্টলেশন করতে পারবে, সেখানে সেলস প্রমোশনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বাড়াতে পারবে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু রিজার্ভস বেশি থাকাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং আমরা যখনই কোনো ডেট নিয়ে হিসেব করি তখন আমরা রিজার্ভসটা দেখে নিই, নেট প্রফিট দেখে নিই। রিজার্ভস নেট প্রফিট যখন বড়োইংয়ের থেকে কম হয়, তুমি যেখানে লক্ষ্য রাখবে একটা ভালো ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যদি এই সিচুয়েশন দাঁড়িয়ে দেখো, দেখবে যে এদের যে নেট প্রফিট যেটা ছিল বড়োইং করেছিল 1548 কোটি, তারপরে 1600, 1700, আবার 1500, 1300, 1200 এবং 980। এই সিচুয়েশনটা বিগত আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট কিন্তু কমিয়ে চলেছে, এরা কিন্তু মাইনাস করে চলেছে আস্তে আস্তে। এটা কিন্তু আরেকটা পজিটিভ লক্ষণ হচ্ছে এই নেগেটিভনেস হওয়াটা। বড়োইং যত কম থাকবে তত কিন্তু কোম্পানির মুনাফা তত গুণ বাড়বে, সুদটা তাতে দিতে হবে না, সুতরাং এটা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। এর সঙ্গে আমরা টোটাল অ্যাসেটও কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। এবারে ক্যাশ ফ্লো দেখে নেবো, এটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। অন্যান্য ক্যাশ ফ্লো ছাড়া বাকিগুলোতে যেমন ব্যালেন্স শিট হোক বা আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট হোক, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখি, সব ক্ষেত্রে কিন্তু কিছুটা জল মেশানো সম্ভব, কিন্তু এখানে জল মেশানোটা একটু কষ্টকর ব্যাপার। এই সিচুয়েশন দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এদের কিন্তু জিরো রয়েছে ক্যাশ ফ্লো, মানে নেগেটিভ নয় ক্যাশ ফ্লো। তার ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে যদি দেখবে এদের কিন্তু ফিক্সড অ্যাসেট এরা কিন্তু কিনেছে, প্রায় 154 কোটি টাকার ফিক্সড অ্যাসেট কিছু কিনেছে। ফিক্সড অ্যাসেট কিনেছে বলতে কিছু প্ল্যান্ট মেশিনারি এরা ইনস্টলেশন করেছে। এই ইনস্টলেশনগুলো করার পিছনে কারণ হচ্ছে প্রচুর ডিমান্ড বেড়ে গেছে। ডিমান্ড বাড়ার কারণে এদের বেশ কয়েকটা জায়গাতে প্ল্যান্ট এবং মেশিনারি কিছু ইনস্টলেশন করা দরকার পড়েছে, এবং এই ইনস্টলেশন যেহেতু কন্টিনিউ চলছে, তো 154 কোটি যদি ইনস্টলেশনটা না করতো তাহলে কিন্তু আমাদের একটা পজিটিভ চলে যেত জায়গাটা। এবারে আসছি এরপরে নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে আমরা চলে আসবো, সেটা হচ্ছে এই সিচুয়েশন দাঁড়িয়ে রেশিও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ডেটার্স ডে, মানে এই সিচুয়েশন দাঁড়িয়ে কী হয়, ডেটার্স ডে কথার অর্থ হচ্ছে যেমন তুমি কোনো একটা প্রোডাক্টকে কেনা হলো, সাপোজ কোনো একটা প্রোডাক্ট কেনা হলো, এবার সেই প্রোডাক্টটা তো সেল হবে, এবার সেল করার সময় ডেটার্সের কাছ থেকে আমরা কী করি, ধার করি, লোন করা হয়। এবারে এই যারা ডেটার্স রয়েছে এদেরকে বলা হয় ডেটার্স, যারা লোন দিচ্ছে। এবারে যখন সেটা সেলস হয়ে গেল, এই হলো প্রোডাকশন হলো, এই হলো সেল হলো। এবার এই সেল হওয়ার পরে এই মুনাফা হয়, মুনাফা হওয়ার পরে এই কোম্পানির কাছে কিন্তু চলে এলো প্রফিটটা। এবার প্রফিট আসার পরে সে কী করে, ডেটার্সের ধার চুকিয়ে দেয়। এই যে ধারটা এটা চুকিয়ে দিচ্ছে, এই ধার চুকানো যত কম দিনের মধ্যে সম্ভব হবে, যেরকম আগে এদের এই কাজটা টোটাল 55 দিনের মধ্যে টোটালটা সলভ হতো। 55 দিনের মধ্যে এরা কিন্তু র মেটেরিয়াল নিয়ে আসতো, এবার সেই র মেটেরিয়াল থেকে ম্যানুফ্যাকচার করতো, কস্ট অফ কমপ্লিট হতো এবং সেটাকে ডিস্ট্রিবিউশন চ্যানেলে পাঠাতো, সেলস হতো। এবার সেই ডিস্ট্রিবিউশন হওয়ার পরে কী করতো, সেলস হওয়ার পরে তার প্রফিটটা চলে আসতো। এবারে যখনই এর ধার করে সমস্তগুলো ঋণ নিয়ে এর প্রোডাকশনটা তৈরি করলো,
প্রোডাকশন তৈরি করার পরে যখন এটা পুরোটা সার্কেলটা কমপ্লিট হয়ে দেখে প্রফিট চলে এলো, তখন এটা ধারটা চুকিয়ে দিল। তো আগে যেটা 55 দিন লাগতো সেটা এখন কিন্তু এদের আরও কমে যাচ্ছে। তো এইটা একটা দেখার ব্যাপার, সেটা হচ্ছে এখন 41 দিনে চলে এসছে, 41 ডেজ, আরও কমে গিয়ে 2023 সালে আমরা দেখলাম সেটা চলে এসছে 35 দিনে। মানে এই সার্কেলটা যত কুইকলি হবে তত গুণ কিন্তু আমরা দেখতে পারবো তাড়াতাড়ি প্রফিটটা বাড়তে থাকবে, তত গুণ ইমপ্রুভমেন্ট হবে যে কোনো কোম্পানি। সুতরাং ডেটার্স ডেটা হচ্ছে কত কুইকলি আমরা ঋণ শোধ করতে পারছি কোম্পানির, সেটা বোঝার জন্য। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে 35 হচ্ছে 35 ডেজ। তো এরপরে আমরা দেখে নেব ক্যাশ কনভার্সন সাইকেল, সেটাও দেখো কম হবে। ন্যাচারালি যখন ডেটার্স ডে কমে যাচ্ছে, ন্যাচারালি ক্যাশ কনভার্সন যেটা হচ্ছে সেটাও খুব কুইকলি, আমি সেল করার পর কত তাড়াতাড়ি আমার কাছে ইনভেন্টরিতে ক্যাশটা ফিরে আসছে। আমি যে প্রোডাক্টটা ইউজ করেছি, যে কোম্পানিটা যে প্রোডাক্টগুলোকে তৈরি করছে, প্রোডাকশন হয়ে যাচ্ছে, তার জন্য তো তার ক্যাশ লাগছে। এবারে ক্যাশটা পাওয়ার পরে সে যখন সেল হওয়ার পরে তার কাছে ফিরে আসছে, এই যে টোটাল প্রসেসটা, এই টোটাল যে প্রসেসটা, এইটাতে কতটা সময় লাগছে, সেই ডেটা হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল বলা হচ্ছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে এটাও খুব ভালো হচ্ছে। তো এইগুলো একটা পজিটিভ সাইন বলে মনে করছি। তো এইবারে চলে আসি যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ, প্রোমোটার কিন্তু কিছুটা পরিমাণ স্টেক সেল করেছে। যেমন আমরা দেখেছি 56.82% থেকে 51% চলে এসছে, এটা হচ্ছে নেগেটিভ হয়েছে। কিন্তু আমি যদি দেখে নিই এই সিচুয়েশন দাঁড়িয়ে, সেটা হচ্ছে কিন্তু ওদিক থেকে কিন্তু এফআইআইও কিছুটা সেল করেছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম সেটা হচ্ছে কিন্তু এফআইআই আবার কন্টিনিউ কেনা শুরু করে দিয়েছে। এবার এই সিচুয়েশন দাঁড়িয়ে এফআইআই রয়েছে 6.01%। আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ডিআইআই কিন্তু কনস্ট্যান্ট কিনে চলেছে, এটা কিন্তু আরেকটা পজিটিভ সাইন বলে মনে হচ্ছে। যেখানে রিটেলাররা কমিয়ে দিচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে রিটেলার, সেখানে কিন্তু ডিআইআই আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি বাই করে চলছে। ডিআইআই এই পজিটিভনেসটা কিন্তু আমাদেরকে অনেক ফেথ দেয়। কেন ফেথ দেয়? ডিআইআই হচ্ছে তাদের আন্ডারে যে সমস্ত সিস্টেম অ্যানালিস্ট থাকে, তাদের আন্ডারে যে সমস্ত বড় বড় মার্কেট অ্যানালিস্ট থাকে, তারা কিন্তু এগুলোকে অনেক সহজভাবে অ্যানালিস করে দেয় প্রচুর সময় নিয়ে, এবং অনেক বড় বড় তাদের ক্যাপাবিলিটি রয়েছে সেগুলো করার। তো তারা যখন কনস্ট্যান্টলি কিনে চলেছে, এটা কিন্তু আমাদের কাছে একটা পজিটিভ হোপ। কিছু না জানি বুঝি না বুঝি এইটুকু বোঝা যায় যে এই সিচুয়েশন দাঁড়িয়ে যখন ডিআইআই মার্কেটকে কিনে চলেছে, তখন এর একটা পজিটিভনেস রয়েছে। তো এইটা একটা পজিটিভ বলে আর মনে হলো। এবারে চলে আসি নেক্সট। এবার আসছি নেক্সট কোম্পানিতে। বন্ধু, এরকম একটা ফ্যান্টাস্টিক এফএমসি সেক্টর কোম্পানি। এই কোম্পানিটা আমরা রিসেন্ট এসছে, বেশি দিন হয়নি, কিন্তু কোম্পানিটার প্রমিসিং ফ্যাক্টর আমি দেখতে পাচ্ছি, কিছু বিজনেস মডেল কিছু ফ্যান্টাস্টিক রয়েছে। তো এটা বলার আগে কথা বলে নাও, তোমরা নিজেরা ইনভেস্ট করার আগে একবার কিন্তু নিজেরা অ্যানালিসিস করে দেখে তবে ইনভেস্ট করবে। তো আসা যাক যে পয়েন্টটা, সেটা হচ্ছে কোম্পানিটার নাম কি। কোম্পানিটার নাম হচ্ছে বিকাজি ফুড ইন্টারন্যাশনাল। বিকাজি ফুড ইন্টারন্যাশনাল কোম্পানিটা কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরের কোম্পানি বলা যেতে পারে, একটা পায়োনিয়ার কোম্পানি। এবং কোম্পানিটা 6টা যে সাব ডিভিশন রয়েছে, 6টা ক্যাটাগরিতে কিন্তু এর প্রোডাক্টগুলো বিক্রি করছে। যেরকম আমরা জেনেছি ভুজিয়া একটা রয়েছে, নামকিন একটা রয়েছে, এছাড়া সুইটস যে প্যাকেজিংয়ের মাধ্যমে বিক্রি করছে, এটা পাপার একটা রয়েছে, এছাড়া ওয়েস্টার্ন স্ন্যাক্স একটা রয়েছে। তো এই ধরনের 6টা পার্ট রয়েছে, এই পার্টের মাধ্যমে এখন ডিস্ট্রিবিউশন করছে। এই ফ্যান্টাস্টিক যে কোম্পানিটা রয়েছে, কোম্পানিটা কিন্তু রিসেন্ট কোম্পানি, যেটা বলছিলাম, কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন এখনও স্মল রয়েছে, কিন্তু এটা মিডের দিকে কনভার্সন হচ্ছে 13,475 কোটি। এই সিচুয়েশন দাঁড়িয়ে কোম্পানি যে রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখে নিই, যেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। আমি আগেই বলছি 17.7 হচ্ছে এই মুহূর্তে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এবং যদি দেখে নিই অ্যারাউন্ড 14.4 হচ্ছে রিটার্ন অন ইকুইটি। খুব ভালো কোম্পানি। এবং এই কোম্পানিটা কিন্তু প্রোমোটার কিন্তু 75% প্রোমোটার হোল্ড করে রেখেছে, এবং ঋণের পরিমাণ খুব কম, 0.17। ঋণ দেখে বন্ধু ধরা যায় এই কোম্পানিগুলো কী সিচুয়েশন ভবিষ্যতে যেতে পারে, কতটা ইমপ্রুভ করতে পারে সেইগুলো। তো নেক্সট আমি চলে আসবো যে দ্বিতীয় কোম্পানিটা চলে এলাম, এটাও একটা এক্সেলেন্ট কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে বিকাজি ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড। এদের কাজ আমি যেটা বলছিলাম, 6টা ভাগে এদের ডিস্ট্রিবিউশন করা আছে। যেরকম প্রথম ভাগটাকে আমরা বলবো ভুজিয়া, সেকেন্ড ভাগ আছে নমকিন, তারপরে এদের ভাগগুলো রয়েছে সেটা হচ্ছে প্যাকেজ সুইটস যেগুলো বিক্রি করে, এছাড়া কী করে পাঁপড় বিক্রি করে, এবং তারা এছাড়া কী করে ওয়েস্টার্ন যে স্ন্যাক্সগুলো আছে এবং আদার স্ন্যাক্স, সেসব স্ন্যাক্সও কিন্তু এরা বিক্রি করে। তো এইগুলো ফ্যান্টাস্টিক। এই কোম্পানিটার ফিউচার গ্রোথ অসম্ভব ভালো, কারণ হচ্ছে নট অনলি এই কোম্পানিটা 25 বছরের পুরনো কোম্পানি, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কোম্পানিটার কিন্তু বিজনেস স্ট্র্যাটেজিসগুলো, যার মাধ্যমে এরা দেশে বিদেশে কিন্তু প্রচুর এদের ডিমান্ড রয়েছে, এবং ডোমেস্টিক ডিমান্ডও হিউজ রয়েছে। যে বন্ধুরা, কোম্পানিটা নতুন কোম্পানি, যেটা আমি বলছিলাম, অ্যাপ্রক্সিমেট 2022 নভেম্বরে মোটামুটি এনলিস্ট হয়েছে। কোম্পানিটা হচ্ছে বিকাজি ফুড ইন্টারন্যাশনাল।
তো এর মধ্যে আমরা দেখতে পেয়েছি 1 বছরের মধ্যে রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্সিমেট 40% মতো, যেখানে ফ্ল্যাট মুভমেন্ট হচ্ছে বাকিগুলোর। কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি এবং 6 মাসের রিটার্ন 31% দিয়েছে, 1 মাসের রিটার্ন কিছু তেমন দেয়নি। কিন্তু এই কোম্পানিটা যদি ইনভেস্ট করা হয় ভবিষ্যতে কিন্তু খুব ভালো করতে পারবে। এর ফান্ডামেন্টালটা এবার একটু দেখে নেবো আমরা। একদমই ছোটো কোম্পানি এবং স্মল ক্যাপ কোম্পানি বলা যায়, এবং এই কোম্পানি ফিউচারে কিন্তু খুব ভালো করতে চলেছে, মিড ক্যাপের দিকে এগোচ্ছে, প্রচুর ভালো মার্কেট কিছু বিজনেস স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। এই মুহূর্তে যদি স্টক পেয়ে দেখি 79, একটু ওভার ভ্যালুড রয়েছে, এবং এই ধরনের যেগুলো ডিমান্ড বেশি রয়েছে কোম্পানিগুলোর একটু ভ্যালুয়েশন বেশি রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17 এবং রিটার্ন ইকুইটি 14.4 যেটা রয়েছে। প্রোমোটার হোল্ডিং রয়েছে 75%, 7 রয়েছে ঋণের পরিমাণ, অর্থাৎ ডেট টু ইকুইটি রেশিও। এটা দিয়ে বোঝা যায় এই সিচুয়েশন দাঁড়িয়ে তোমার যা অ্যাসেট রয়েছে তার তুলনায় তোমার ঋণের পরিমাণ কতটা রয়েছে। এখানে কিন্তু ঋণের পরিমাণ খুব কম, 0.17 রয়েছে। এবার আমি যদি চলে আসি নেক্সট পয়েন্টে, আমি সেটা দেখে নেবো সেলস গ্রোথ। সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে তুমি যদি ফলো করো দেখবে 20%-এর মতো সেলস গ্রোথ রয়েছে। সুতরাং একদিক থেকে দেখতে গেলে কোম্পানিটা খুবই ভালো রয়েছে। কিন্তু এইবারে আমি যদি নেক্সট পয়েন্ট দেখে নিই, পিইজি, প্রাইস টু আর্নিং গ্রোথ, যেটা দিয়ে আমরা কিন্তু ভ্যালুয়েশন দেখি। ভ্যালুয়েশন কিন্তু যেটা আগে বলছিলাম এটা কিন্তু ওভার ভ্যালুড 4.19। কিন্তু এইসব কোম্পানিগুলো কিন্তু আন্ডার ভ্যালু পাওয়াটা খুব মুশকিল। আন্ডার ভ্যালু মানে প্রচুর ডাউন না হলে কিন্তু আন্ডার ভ্যালুড হবে না। এবং যারা কিনতে চাইছে, যারা ইনভেস্টর থাকে, তারা কিন্তু কখনোই এটাকে নিচে নামতে দেবে না, কারণ এর ডিমান্ড এরা জানে। এবং এরা যেটা বলছে ইন্টারন্যাশনালি এর যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের জন্য এটা কিন্তু বহু গুণ বাড়তে চলেছে। একটা পজিটিভ ব্যাপার, প্লেজের পরিমাণ খুব কম, রিটার্ন অ্যাসেট হচ্ছে 11%। চলে আসি নেক্সট পয়েন্ট, যেটা হচ্ছে সেলস গ্রোথটা কেমন রয়েছে সেটা একটু দেখে নেওয়া। এই মুহূর্তে যদি দেখে নিই এর সেলস কিন্তু কন্টিনিউ ইমপ্রুভ করছে, যেটা আমি বলছিলাম। প্রথম থেকে যদি দেখি, প্রথম থেকে 400, তার আগে 61 ছিল, তারপরে 468, 500, 610, 781, 900, 1075, 1300 কনস্ট্যান্টলি কিন্তু ইমপ্রুভ করতে করতে চলেছে। এবং লাস্ট যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে 1944 কোটি সেলস গ্রোথ। তো কোনো জায়গা থেকে আমরা দেখছি না কোনো সেলস গ্রোথের কোনো খামতি। এবার যদি দেখে নিই প্রফিট বিফোর ট্যাক্স, সেটা তো যথেষ্ট ভালো করেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রফিট বিফোর ট্যাক্সে যেখানে 64 কোটি থেকে 82, তারপরে সেখান থেকে 78 থেকে 62 থেকে 120, এই সময়টা দিয়ে 62, 76 মোস্ট প্রবাবলি আমরা দেখতে পারবো। সেটা হচ্ছে 19-20 সাল, যেটা হচ্ছে করোনা পিরিয়ড সময়। ন্যাচারালি যেখানে সব কিছু পড়ে গেছিলো দাম, সেখানে এও সেলস প্রফিটও কমে গেছিলো। এর কিন্তু পজিটিভ ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি আমরা, 44 crores পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে। ইনভেস্টিং অ্যাক্টিভিটি বলতে সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফিক্সড অ্যাসেট বলতে প্ল্যান্ট মেশিনারি কথা বলতে চাইছি, এছাড়া কিছু ইনভেস্টমেন্ট এরা কিনে রেখেছে, সে কারণের জন্য কোম্পানিগুলোকে ইনভেস্টমেন্ট নিতে হয়। তো এইসব কারণের জন্য কিছুটা নেগেটিভ, তার সত্ত্বেও পজিটিভ রয়েছে 44 crores। এবার রেশিও দেখে নেবো একটু। রেশিও যেটা বলছিলাম, রেশিও অলমোস্ট ডেটার্স ডে কম বেশি সেম রয়েছে। একটু দেখে ক্যাশ কনভার্সন সাইকেল একটু কমেছে, মোরলেস সেমই ধরে নেবো। ইনভেস্টার পরিমাণ দেখে নিই, ইনভেস্টার 75%, রিসেন্ট কোম্পানিটা এসছে, প্রোমোটার 75% হোল্ড করে রেখেছে। ভালো কথা যেটা রিসেন্ট কোম্পানিতে সাধারণত এফআইআই ডিআই এরা ঢোকে না, তারা একটু দেখে নেয়। সেই সিচুয়েশনে এফআইআই এত পরিমাণে বাই করে চলেছে, এটা একটা বিরাট বড় পজিটিভ খবর। আমার ডিআইআইও দেখতে পাচ্ছি এখানে বাই করে চলেছে। এই সব কারণের জন্য কিন্তু আমি বলে দিচ্ছিলাম এই কোম্পানিটা অসম্ভব ভালো ভবিষ্যতে করতে পারে, কারণ এফআইআই ডিআই যেখানে এতটা স্যাঙ্গুইন রয়েছে, তারা কনফার্ম যে এই কোম্পানিটা ভালো করবে, কারণ ওরা এত পরিমাণে কিনে চলেছে। এর রিটার্নটা কিন্তু আমরা পাবো 6 মাস, 1 বছর, 2 বছর পরে, কিন্তু এটা কনফার্ম যে এই কোম্পানির রিটার্ন ভালো আসবেই। তো এটা একটা পজিটিভ বিশাল বড় ব্যাপার, যে কিন্তু হোল্ড করে রেখেছে এফআইআই ডিআই এন্ট্রি কিন্তু নতুন কোম্পানিতে খুব বেশি হয় না। এবার আমি দেখে নিই রিটেলারের সংখ্যা। রিটেলার যেটা হয়ে থাকে, রিটেলার বোধহয় কিনেছিল কিছু আগে, এখন সেগুলো বেচে ওরা কনস্ট্যান্টলি বেরিয়ে চলে যাচ্ছে। এইটাই হলো রিটেলারের সবচেয়ে বড় দোষ। তারা আগে অন্য কোনো জায়গায় অ্যানালিসিস না করে, কোনো না বুঝে প্রথমে নিয়ে নেয়, তারপরে লসে সব বিক্রি করতে করতে যায়। এনিহাও আমি চলে আসি নেক্সট পয়েন্ট। এই কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি বলে আমার মনে হয়েছে। নেক্সট টাইম পরেরটায় আসছি, থার্ড কোম্পানি থেকে। থার্ড যে কোম্পানিটা চলে এলাম, এটা আরেকটা ফ্যান্টাস্টিক কোম্পানি। এই কোম্পানি তুমি ইনভেস্ট করে থাকো, এই কোম্পানি নতুন কোম্পানি, কিন্তু এর প্রমিসিং আমি ফ্যাক্টর দেখতে পাচ্ছি বেশ কিছু, এবং এটার জন্য এদের ডিস্ট্রিবিউশন ভালো, ম্যানেজমেন্ট ভালো, ঋণের পরিমাণ খুব কম, প্রমোটার ভালোভাবে হোল্ড করে রেখেছে। এবং এই কোম্পানিটা যদি বলি সেই মুহূর্তে এমআরএস, মানে এটা কোম্পানিটার নাম হচ্ছে মিসেস বেক্টার ফুড স্পেশালিটি লিমিটেড। এই কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং এই কোম্পানিটা ভবিষ্যতে আরও ভালো করবে। প্রেজেন্টলি বিস্কুট এবং বেকারি প্রোডাক্টের উপর ম্যানুফ্যাকচার করে। এছাড়া মিসেস বেক্টার ক্রিমিকা
এবং মিসেস বেক্টর ইংলিশ ওভেন ব্র্যান্ড, এই দুটো ব্র্যান্ডের এর ভিতরে এরা কাজ করছে। প্রচুর ভালো ভালো প্রোডাক্ট আছে, আমরা ওয়েবসাইটে দেখে নেব যে প্রোডাক্টগুলো কত রকম রয়েছে এবং এর যে মার্কেট ডিস্ট্রিবিউশন, সেলস যে পেনিট্রেশন এবং যে ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করেছে তাতে কিন্তু এরা অনেক দূর এগোতে পারবে বলে মনে করে নিচ্ছি। এই সিচুয়েশনে যেখানে এফএমসিজি সেক্টর পুরোটা ডাউন, সেই সিচুয়েশনেও কোম্পানিটা কিন্তু খুব ভালো রিটার্ন দিয়ে দিয়েছে, আমাদেরকে দেখিয়েছে। তার মানে যখন কোম্পানিটা আসল সময় আসবে, এফএমসিজি সেক্টরের সময় আসবে, তখন কিন্তু কোম্পানিটা খুব ভালো করবে। আমরা দেখে নিয়েছি আগেই যে একটা সেক্টরে একটা সাইক্লিক টাইপের অর্ডার থাকে, যেরকম বলা হয় যখন একটা করে সেক্টর ওঠে, যেরকম আমরা দেখতে এফএমসিজি সেক্টরের কথা যদি বলি, সেক্টর কিন্তু অনেক ধরে ডাউন, কেমিক্যাল সেক্টর অনেক ধরে ডাউন, আবার আইটি সেক্টর কিন্তু খুব চাঙ্গা হয়ে গেছে, কারণ আইটি সেক্টরের বুম চলছে। এরপর আইটি সেক্টর কমে যাবে, তখন আবার এফএমসিজি সেক্টরের যে দিন আসবে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে এই কোম্পানিটা খুব ভালো কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন স্মল ক্যাপ কোম্পানি। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে 6,771 হচ্ছে এর মার্কেট ক্যাপিটালাইজেশন, 6,771 কোটি। এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি, সেখানে দেখবো 21 হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এবার রিটার্ন অন ইকুইটি, তুমি যে টাকা ইনভেস্ট করছো তার বদলে তোমাকে কত পার্সেন্ট মোটামুটি দিচ্ছে, 15 থেকে 17 হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট, 17.7 হচ্ছে রিটার্ন দিচ্ছে। এই মধ্যে প্রোমোটার কিন্তু 51% বেশি হোল্ড করে রেখেছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা দেখে নেবো। কোম্পানিটা চলে এলাম আরেকটা ফ্যান্টাস্টিক কোম্পানিটার নাম হচ্ছে মিসেস বেক্টর ফুড স্পেশালিটি লিমিটেড। এই কোম্পানিটা, যেটা আমরা বলছিলাম, বিস্কুট রিলেটেড সমস্ত প্রোডাক্ট এবং বেকারি রিলেটেড সমস্ত প্রোডাক্ট এটা কিন্তু ম্যানুফ্যাকচার করে, ডিস্ট্রিবিউশন করে দেশে এবং বিদেশে। এদের প্রচুর ডিমান্ড রয়েছে এবং এদের যেটা বলছিলাম, এটা ক্রিমেকা এবং ইংলিশ ওভেন ব্র্যান্ড, এই দুটো ব্র্যান্ডের উপর তারা কিন্তু কাজ করে। ফ্যান্টাস্টিক এই কোম্পানিটা ফিউচারে কিন্তু দারুণ সুন্দর রিটার্ন দিতে চলেছে এবং কোম্পানিটা 2020 সালে ডিসেম্বর মাসে এনলিস্টেড হয়। 93% রিটার্ন দিয়ে দিয়েছে এর মধ্যে, এবং যদি দেখে নিই 1 বছর রিটার্ন দিয়েছে প্রায় 155-56%। একটা ফ্যান্টাস্টিক কোম্পানির রিটার্ন এখন এই রকম ফ্ল্যাট মুভমেন্টে যখন যা রিটার্ন দেওয়া শুরু করে দিয়েছে, যা সিচুয়েশন এক্সপেক্ট করছে ইনভেস্টাররা এই কোম্পানি থেকে, এক্সপেকটেশনটা হিউজ এবং এক্সপেক্ট করছে ইন ফিউচারে গিয়ে এর ডিমান্ড আরও বাড়বে। সারা বিশ্বে কিন্তু এই কোম্পানিটা ডিস্ট্রিবিউশনগুলো, সেলসগুলো, ডিস্ট্রিবিউশন এবং যে প্রোডাক্টগুলো কোয়ালিটি, প্রত্যেক দিকে কিন্তু কোম্পানিটা খুব ভালো রয়েছে। যেটা একেবারে স্মল ক্যাপ কোম্পানি, 6,771 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। এই ধরনের কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে রিটার্ন ভালো দিতে পারে। কারেন্ট মার্কেট প্রাইস যেখানে 1151, স্টক পি কিন্তু দেখছি ভ্যালুয়েশন 53.1, ইন্ডাস্ট্রির যে পি 39, তার থেকে কিন্তু বেশি রয়েছে, মানে ওভার ভ্যালুড বলা যেতে পারে। কিন্তু এমন কিছু স্টক যেগুলো বিজনেস গ্রোথ অসম্ভব ভালো, কোনো ইনভেস্টার তাদের কিন্তু ভ্যালুয়েশন চেক করে না। ভ্যালুয়েশন চেকিং ম্যাক্সিমাম হয় সেটা হচ্ছে দেখে নেওয়া যেগুলো ওল্ড কোম্পানি, নিউ কোম্পানি যেখানে প্রমিসিং ফিউচার থাকে, সেখানে কিন্তু এগুলো এই মুহূর্তে খুব গুরুত্ব পায় না, কারণ সবাই নিতে চাইবে এবং ডিমান্ড বহুগুণ বাড়বে। প্লাস তার সঙ্গে যদি সেলস গ্রোথ ইন ফিউচারে বাড়িয়ে দিতে পারে, তা ন্যাচারালি তো ভ্যালুয়েশনে যে পার্টিকুলার মার্ক সেটাই চেঞ্জ হয়ে যাবে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 21% রয়েছে, যথেষ্ট ভালো রয়েছে। এবং যদি রিটার্ন অন ইকুইটি দেখি, সেটাও যথেষ্ট রয়েছে 17.7%, এটাও যথেষ্ট ভালো রয়েছে। এই সিচুয়েশন দাঁড়িয়ে প্রোমোটার হোল্ডিং রয়েছে 51%-এর মতো। ঋণের পরিমাণ খুব কম। আমি যেটা বলছিলাম, প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে আমি ঋণের পরিমাণটা চেক করে দেখি যে ঋণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যত তোমার ধারটা কম থাকবে, তত তুমি পজিটিভলি কাজ করতে পারবে, তোমার গ্রোথ তত বাড়বে। ইপিএস খুব সুন্দর 21.7 রয়েছে। সেলস গ্রোথ 5 বছরের যদি দেখবে 14.6% আছে, সেল গ্রোথ খুবই ভালো রয়েছে। পিই যেটা আমি বলছিলাম, ভ্যালুয়েশন কিন্তু হাই রয়েছে 2.64। তবে যতই সেলস গ্রোথ বাড়তে থাকবে কনস্ট্যান্টলি কিন্তু এটা কমে যাবে। আমি যদি সেলস গ্রোথটা দেখে নিই, কনস্ট্যান্ট ইম্প্রুভমেন্ট হয়ে চলেছে 1362, মানে কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু ইম্প্রুভ করে চলেছে। আমরা যদি নেট প্রফিট দেখি এবং প্রফিট বিফোর ট্যাক্স আমি যদি দেখে নিই, ভালো প্রফিট রয়েছে। আমি যদি দেখে নিই লাস্ট 3 বছরে যদি আমাদের কম্প্যারিজন করে দেখে নিই, সেলস গ্রোথ 21%, প্রফিট গ্রোথ 44%, কনস্ট্যান্ট কিন্তু ইম্প্রুভ করে চলে। রিসেন্ট কোম্পানি তো স্টকের লিস্ট আসেনি বলে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যদি লাস্ট 1 ইয়ারে দেখে নিই তাহলে দেখবেন 160% রিটার্ন দিয়েছে। এনি হাও, নেক্সট আমি চলে আসবো ব্যালেন্স শিটে ঋণের। এবার আমি চলে আসবো ক্যাশ ফ্লোর ক্ষেত্রে। ক্যাশ ফ্লো দেখে নিতে চাইছি। নেগেটিভ রয়েছে, কিছু ইনভেস্টিং প্রসেস রয়েছে, যেখানে এদের ফিক্সড অ্যাসেট পারচেজ করেছে কিছু, এবং প্ল্যান্ট মেশিনারি কিছু দরকার পড়েছে। এদের বেকারি স্কুল ইনস্টলেশন হয়েছে, কিন্তু ডেটার্সটা কমেছে এই সামান্য পরিমাণে, এবং ক্যাশ কনভার্সন সাইকেল অনেকটা কমেছে। ভালো পজিটিভ খবর এগুলো। ঋণের এবারে দেখে নেবো ইনভেস্টার। যারা প্রোমোটার আছে 51% স্টেক ধরে রেখেছিল প্রথম থেকে, এখনও পর্যন্ত কিন্তু তারা সেই 51% কম বেশি তারা স্টেকটাকে ধরে রেখে দিয়েছে।
51%, 51.18 একদম। ওদিক থেকে এফআইআই যদি দেখে নিই, এফআইআই কিন্তু অ্যাড করছে, এটা কিন্তু একটা খুব পজিটিভ খবর। 5.64 থেকে 5.57 থেকে 9.1। ওদিক থেকে ডিআইআইও নর্মালি যেটা হয়, এফআইআই যদি বাই করে ডিআইআই তখন সেল করে, আবার এফআইআই যখন সেল করে তখন ডিআইআই বাই করে। কিন্তু এর ক্ষেত্রে দেখছি এমনই ধরনের স্টক এইগুলোর ক্ষেত্রে কিন্তু দুজনেই ব্লাইন্ডলি বাই করে চলেছে। এটা কিন্তু একটা পজিটিভ, ভেরি পজিটিভ একটা ইন্ডিকেশন দিচ্ছে আমাদেরকে। এনিহাও আজকে এরপরে চলে আসছি নেক্সট। তো এতক্ষণে আমরা দেখে নিলাম সমস্ত কোম্পানিগুলোকে, তিনটে ফ্যান্টাস্টিক কোম্পানি, যেগুলোকে সুপার কোম্পানি বলা যায়। ভবিষ্যতে এগুলো দারুণ রিটার্ন দিতে পারে। এই সিচুয়েশন দাঁড়িয়ে যারা অলরেডি মিস করে গেছে অন্য সেক্টরের ভালো ভালো স্টকগুলোকে, এই সেক্টরে এই মুহূর্তে কিন্তু ইনভেস্ট করার জন্য প্রকৃষ্ট সময়। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে এই তিনটে স্টককে নিয়ে বললাম, এই স্টক আগামী দিনে ভালো রিটার্ন দিতে চলেছে। আমাদের সিস্টেম বড় বড় যারা আছে, যারা এই জগতে রিসার্চ করে, মার্কেট রিসার্চের সমস্ত বড় বড় কোম্পানিগুলো, তারা যে প্রেডিকশনটা করেছে সেটা যে 2027 সালের মধ্যে $615 বিলিয়ন যে পৌঁছতে চলেছে, যে মার্কেটটা এখন রয়েছে অ্যাপ্রক্সিমেট $120 বিলিয়ন। তো সেই প্রায় 6 গুণ বাড়তে চলেছে 4 বছরের মধ্যে। তো এই ঘটনাটাকে, এই ব্যাপারটাকে মানে প্রাধান্য দিয়ে এই কথাটা বলা যায় যে এই ধরনের সেক্টরে যদি তুমি ইনভেস্ট করো, তাহলে কিন্তু তোমার কিন্তু যে ইনভেস্টেড হার্ড আর্ন যে মানি, সেটা কিন্তু তোমার কিন্তু খুব ভালো কাজে লেগে যাবে বলে আমি মনে করি। তো আজকের মতো কমপ্লিট হলো। সবার কেমন লাগলো জানাবে এবং